নমস্কার, আমি সিঞ্জন আর আপনারা দেখছেন TV19 বাংলা। আমাদের সাথে এখন রয়েছে উপাসনা চৌধুরী, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের জেনারেল সেক্রেটারি এবং হেরমচন্দ্র কলেজের প্রেসিডেন্ট, টিএমসিবির প্রেসিডেন্ট। TV19 বাংলায় আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথম প্রশ্ন এখান থেকেই যাচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল বেরোলো, তৃণমূল অবশ্যই জয়ী হয়েছেন। তার সাথে আরও একটা ঘটনা যেটা খুব দেখা যাচ্ছে যে তৃণমূলের বিজয় মিছিলে বোম মারা হয়েছে এবং তাতে একজন মারাও গেছেন, একজন ক্লাস 4-এর বাচ্চা। কি বলবেন এই নিয়ে? একটা বিজয় মিছিল শুরু হলো, তাতে এইভাবে বোম মারামারি, মারা যাওয়া। দেখুন, সর্বপ্রথম যে প্রশ্নটা আপনি করলেন এবং তার আগে যেহেতু আপনি আমাকে এখানে ইন্ট্রোডিউস করলেন, তাই TV19 নেটওয়ার্ক যেটা রয়েছে তাদেরকে এবং আপনাদের প্রত্যেকটা দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আপনারা যেইভাবে ওই ইয়েলো জার্নালিজম থেকে বেরিয়ে এই যে লড়াইটা লড়ছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সর্বপ্রথম। এবং যেই কালীগঞ্জের কথাটা আপনি বললেন, কালীগঞ্জের কথাটা যখন আপনি তুললেন, সেখানে সর্বপ্রথম যদি আমি বলি যে সেখানে তৃণমূলের এত সংখ্যক ভোটে জয়, যেটা আগেও আমরা দেখেছি। যখন আগে যিনি ছিলেন ওনার থেকেও ওনার সন্তান, ওনার মেয়ে কিন্তু 10,000 ভোটে বেশি জিতেছেন। এই জিনিসটা আমরা প্রত্যেকে সেই খবরটা দেখতে পেয়েছি। কিন্তু কি জানেন তো, এবার যে ঘটনাটা আপনি তুলে ধরলেন সেটা হচ্ছে যে ঘটনাটা নিয়ে সত্যি নিন্দা ছাড়া আর কিছু করার নেই এবং সেই বিষয় নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু দুঃখ প্রকাশ করেছি। সেই বিষয়টা হচ্ছে যে যেখানে একটা ওই ফুটফুটে সন্তানটা মারা গেল। কিন্তু আমি যদি তুমি এই প্রশ্নটা আমাকে করো, এই প্রশ্নটার হিসাবে আমি এইটাই বলতে পারি যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমি মনে করি যে আপনাদের চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাছে এটা ভীষণভাবে স্পষ্ট। কি স্পষ্ট? যে যখন জয় এত বিপুল পরিমাণে হয়েছে, তখন কিছু মানুষজন কিন্তু অত্যন্ত ক্ষেপে উঠেছে এই জয়টা দেখে এবং তার পরবর্তীতেই যেই বোমাগুলো ওরা হয়তো ব্যবহার করতে চেয়েছিল ভোটের সময়, যেই বোমাগুলো দিয়ে ওরা হয়তো প্রত্যেকটা মানুষকে ভয় দেখিয়ে ভোটটাকে ডান দিক থেকে বাদিক করার চেষ্টা করেছিল, সেই বোমাটা সেইখানে ঠিকমতো ব্যবহৃত না হওয়ার কারণে বা ব্যবহৃত হওয়া সত্ত্বেও তারা যে ভোটে হেরে গেল, সেটার হয়তো রাগ প্রকাশ হয়েছে এই যে বিজয় মিছিল, সেটার উপর থেকে। ওরা বলতে আপনি কাকে বলতে চাইছেন? ওরা বলতে আজকে আমরা কদিন আগে একটা দেখেছিলাম যে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, উনি একটা বিশেষ আঙুল দেখিয়ে মিডিয়া চ্যানেল এবং শুধুমাত্র মিডিয়া নয়, সেখানে বিভিন্ন অর্থাৎ কালীগঞ্জের যারা সাধারণ মানুষেরা রয়েছে তাদের দিকে ওই চিহ্নটা দেখিয়ে উনি কিছু একটা অঙ্গভঙ্গি করছিলেন আর কি। এই ভিডিওটা অত্যাধিক ভাইরাল হয়েছে। কিন্তু সেখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে ওইটা উনি অবুঝ হিসাবে করেছেন নাকি ভীষণ জেনে বুঝে করেছিলেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যিনি করেছিলেন, হয়তো আমি ওনার পার্টিটার কথাই বলছি, আমি মনে করি যে এই অঙ্গভঙ্গিটা উনি সেদিন করছিলেন, সেই অঙ্গভঙ্গিটার ভোটের রেজাল্টের পরবর্তীতে হয়তো গোটা কালীগঞ্জবাসী ওনাকে ফিরিয়ে দিলেন। কিন্তু তৃণমূলের কিন্তু বিরোধিতা করেছিল। ফিরোজ হাকিম যখন গেছিল তখনও গো ব্যাক স্লোগান উঠেছে। এই এত কিছুর পরে বিজেপি তো নিশ্চিত ছিল তারা জিতছে। এবার তারপরে এখন কি বলতে চাইবেন বিজেপির বা বিরোধী দলনেতাদের? দেখুন, কদিন আগে অমিত শাহ এসে আমাদেরকে এই কথাটাও মাথায় ফুসমন্ত্র একটা পড়িয়ে দিয়ে গেছিলেন যে ওদের নাকি ভোটটা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ সেটা যদি আমি বলি যে 200 পার, এবং তার পরবর্তীতে এই যে সংখ্যাটা উনি বলেছিলেন সেটা কিন্তু ক্রমাগত উঁচুর দিকে যাচ্ছিল, এটাই আমরা সকলে দেখেছি, তাই তো? কিন্তু পরবর্তীতে যখন আমরা রেজাল্টটা দেখছি, সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা স্পষ্ট জিনিসে একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যতবার ওনারা এই ফুসমন্ত্র পড়ানোর চেষ্টা করেছে, ততবার কিন্তু ওনাদের ভোটটা বা ওনাদের যে সংখ্যাটা, যে সংখ্যায় ওরা বরাবরই জিতে থেকেছে, সেই সংখ্যাটা ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ গ্রাফটা যেটা উপরে ওনারা দেখিয়েছিলেন, সেই গ্রাফটা কিন্তু ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, সেই জিনিসটা আমরা দেখেছি। এবং 2026-এও এই ঘটনাটার কিন্তু আবার আমরা পুনরাবৃত্তি হতে দেখব এবং সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তো খুব বেশি দিন বাকি নেই, সেটা আর কিছু সময়ের অপেক্ষা। আপনি অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করছি, শুধুমাত্র সময়ের। আচ্ছা, এই যে আপনি তো বিষয়টা বললেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এটা রিপ্লাই বলছেন যে যাতে বাকিরা কেউ ভোটে দাঁড়াতে না পারে তার জন্য তৃণমূল এই যে বোমবাজি বা বোম মারছে, এই কাজগুলো করছে ভয় পাওয়ানোর জন্য, যে ভোটে দাঁড়ানোর জন্য সাহসী কারো না হয়। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমরা জয়যুক্ত হয়ে গেছি, এত সংখ্যক মানুষজন তাদের ভালোবাসা আমাদের দিকে দিয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু ওনার ওই যে আবির খেলা, ওই মাটিতে যে আবিরটা পড়েছে, সবুজ আবিরটা পড়েছে, সেটা তো তার পরবর্তীতে, তাই তো? তাহলে হঠাৎ করে জয়ের পরবর্তীতে আমাদের কেন মনে হবে যে না, এবার আমাদের একটু দেখতে হবে যাতে আমাদের পরবর্তীতে কেউ আমাদের বিরোধিতা হিসাবে না দাঁড়ায়, বিরোধী মুখ হিসাবে না দাঁড়ায়? সর্বপ্রথম আমি বলে দিই যে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি, তারা কিন্তু মনে করে না যে বিরোধীদেরকে আমরা পুরোপুরি সরিয়ে দেবো, একদমই না। উই বিলিভ ইন ডেমোক্রেসি।
ডেমোক্রেসি, উই বিলিভ ইন কনস্টিটিউশন। আমরা কিন্তু অমিত শাহ বাবুর মতো এই কথা বলি না যে আম্বেদকরকে নিয়ে হাসাহাসি আমরা করি না। এবং এই গোটা চিত্রটা আমি মনে করি আমার ব্যক্তিগত নয়, এটা আমার পার্টির স্ট্যান্ড, আমার তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড। তো সেইখানে অধীরবাবু একটা কথা বলছেন ঠিকই, কিন্তু আজকে সেটা অধীরবাবু হোক বা সেটা সিপিএম এর অবস্থার কথা যদি আমি বলি, বা মূল যে কথাটা তুমি বারবার তুলে ধরছো সেটা হচ্ছে বিজেপি, অবশ্যই তাই তো। বিজেপিরা বরাবরই একটা জিনিস চেয়েছিল, সেটা হচ্ছে ওই ভোট কেন্দ্রিক একটা নোংরা রাজনীতি, সেটা অবশ্যই ধর্মকেন্দ্রিক ভোটের রাজনীতি। এবং সেটা কি আমি বলতে চাইছি সেটাও একটু স্পষ্ট করে দিই। ঠিক কদিন আগের ঘটনা, ওই সরস্বতী মূর্তি ভাঙা, তোমার আই গেস মনে পড়ছে, সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে নদিয়ায়, এবং সেই চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরা এমনভাবে হয়েছিল সেটা নাকি ভেঙেছিল কোনো এক মুসলিম সম্প্রদায়ের ভাই। কিন্তু বাস্তব চিত্র যখন তুমি দেখলে, আমি দেখলাম, তখন যখন প্রত্যেকটা সাধারণ মানুষ, দর্শকরা যারা এই ভিডিওটা এখন দেখছে তারা দেখলো, তখন কি চিত্র উঠে এলো যে শুভেন্দুবাবু যেই কথাগুলো আমাদেরকে বলেছিল সেই প্রত্যেকটা কথা মিথ্যা ছিল। এবং ওনাকে কিন্তু সাধারণ মানুষেরা মিথ্যাবাদী হিসাবে প্রকাশ দিয়ে দিয়েছে, স্ট্যাম্প মেরে দিয়েছে। কারণ পরবর্তীতে যখন সেই বিষয়ে খোঁজ করা হয় তখন যেই নামগুলো ভেসে উঠেছিল সেই নামের মধ্যে অন্যতম ছিল বিজেপির সেখানের পঞ্চায়েতের পদাধিকারীরা। যেই দুজন সেই মূর্তিটা ভেঙেছিল তারা কিন্তু বিজেপির পদাধিকারী। এবং এরকম বহু ঘটনা শুভেন্দুবাবু করেছেন। তার পাশাপাশি বিভিন্ন বিজেপির যারা মূল জায়গায় বসে রয়েছে তাদের তরফ থেকে করা হয়েছে, অর্থাৎ ফেক প্রোপাগ্যান্ডাস, মিথ্যা প্রোপাগ্যান্ডাস। এবং সেই নিয়ে বইও হচ্ছে, সেই নিয়ে তার পরবর্তীতে আমরা দেখছি সেই গোটা বিষয়ে তারা প্রচার করছে খুব সদায়িত্বেই। এবং শুধুমাত্র প্রচার করছে কোনো ফেক প্রোফাইল থেকে নয়, প্রচার করা হচ্ছে বিজেপির মেন অফিসিয়াল প্রোফাইলগুলো থেকে। আমি সুকান্ত মজুমদারের প্রোফাইলের কথা বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল বিজেপির যেই মেন প্রোফাইল রয়েছে আমি সেই প্রোফাইলের কথা বলছি। সেখান থেকেও কন্টিনিউয়াস ফেক প্রোপাগ্যান্ডা চালিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র বাংলাকে একটু উত্তপ্ত করবে বলে। আমি আবারও বলছি, বাংলার মানুষের মাথায় যতবার এই নোংরা রাজনীতি, এই নোংরা ধর্মীয় বিষয়টা গুলে খাওয়ানোর চেষ্টা হয়েছে, ততবার কিন্তু বাংলার মানুষরা স্পষ্ট ভাষায় থাটিয়ে থাপ্পড় মেরেছে এই প্রত্যেকটা মানুষের মধ্যে। কারণ উই বিলিভ ইন ডেমোক্রেসি, উই বিলিভ ইন কনস্টিটিউশন। একদম একদম, আমরা সবাই ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আর একটা প্রশ্ন চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই ভিডিওটা হয়তো আপনারাও দেখেছেন যে খুব ভাইরাল চলছে এখন ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে একজন বিজেপি সমর্থক তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে রাস্তার মাঝে এলেন এবং উল্টো দিক থেকে আরেকজন জয় জগন্নাথ স্লোগান দিতে দিতে রাস্তার মাঝে এসেছেন এবং তারা দুজনে মিলে স্লোগানিং করে যাচ্ছেন, একজন তৃণমূল একজন বিজেপি। মানে এই যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি জয় শ্রীরামটা বিজেপির পেটেন্ট, জয় জগন্নাথ তৃণমূলের পেটেন্ট, এইরকম একটা বিষয় এসে দাঁড়াচ্ছে? দেখুন, সর্বপ্রথম আপনাদের প্রত্যেকটা দর্শকের জন্য একটা কথা বলতে পারি, জয় সীতারাম এবং অবশ্যই জয় জগন্নাথ। এবং এই কথাটা কেন দিয়ে আমি শুরু করলাম সেটার একটা বিশেষ কারণ রয়েছে। প্রথমত আমি মনে করি কোনো ভগবান কারোর পেটেন্ট হতে পারে না। আমি নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী। আমি কালকেও মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে আমি ফিরছিলাম এবং বিভিন্ন যে ঘটনাগুলো আমরা একটু জাস্ট আমি নিজের কথাটা একটু বলে দিই, তার মাঝখানে আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি যে মায়াপুর এবং নবদ্বীপ বিজেপি আসার পরবর্তীতে কি গড়ে উঠেছে? মানে আপনার সাধারণ বুদ্ধি কি বলে? নয়তো আগে গড়ে উঠেছে। আমি আপনাকে এরকম বিভিন্ন চিত্র when it comes to my Bengal আপনাকে তুলে ধরে দেখাবো। সেটার মধ্যে যেখানে এরকম রয়েছে রামচন্দ্রের, বা আমি যদি বলি আমাদের মহাভারত, আমাদের রাম, প্রত্যেকটা বিষয়, মানে when it comes to my mythology, when it comes to my history যদি বলি, তাহলে সেরকম বহু দৃশ্য, ভগবানের বহু চিত্র বিভিন্ন জায়গায়। এখনো এই উল্টোডাঙ্গার মুখে একটা বাজরাংবলীর একটা বিশাল মূর্তি রয়েছে। আমি মনে করি না সেই বাজরাংবলীর মূর্তিটা সেখানে স্থাপিত হয়েছে বিজেপি আসার পরবর্তীতে, আমি মনে করি না। সেটা একদম স্পষ্ট হিসাবে আমি বলতে চাইছি যে বিজেপি যে জিনিসটা করার চেষ্টা করছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি মনে করি সেটা কোনো মিম পেজের মাধ্যমে ভাইরাল হতে পারে। এটা হয়তো একটা হাস্যকর চিত্র, কিন্তু এটা তো হচ্ছে, এটা হয়েছে। আর আরো একটা মানে বিষয় যে সেই ভিডিওটা আরেকটু খেয়াল করে দেখতে হবেন, যে রাস্তার ওপর দাঁড়িয়ে তারা এই কথাবার্তা চালাচ্ছেন, সেই রাস্তাটার অবস্থা কিন্তু মোটেও ভালো না, জল জমেছে বা ভাঙা এরকম অবস্থা। তো মানে এই উন্নয়নের বাইরে গিয়ে রাজনীতি ধর্মের দিকে চলে যাচ্ছে। না, এবার এইটাই হচ্ছে মূল জায়গা, যে বিজেপির মূল রাজনীতি জায়গাটাই হয়ে গেছে ধর্ম। এবং যখন গোটা বিষয়টাকে ধর্ম দিকে আমি চালিত করব, তখন স্বাভাবিকভাবে এই জিনিসটা প্রশ্ন করতে আমরা ভুলে যাব যে বাড়ির সামনে রাস্তাটা ঠিক আছে কিনা। আচ্ছা, তখন আমরা ভুলে যাব যে আমার বাড়িতে ঠিকমতো পানীয় জলটা আসছে কিনা। আমরা তখন ভুলে যাব যে আমার বাড়ির মেয়েটা, আমি তাকে ঠিকভাবে পড়াশোনাটা করাতে পারলাম কিনা, সে সুরক্ষিত আছে কিনা। এই বিষয়গুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার, এটা ভীষণভাবে স্পষ্ট প্রত্যেকটা মানুষের কাছে। এবং সাধারণ মানুষ তাই জন্যই না সেইভাবেই বিজেপিকে দেখছে। এরকম নয় যে বিজেপিকে ভীষণভাবে গ্রান্ট করছে সাধারণ মানুষ। আমরা বিভিন্ন চিত্র দেখেছি যেখানে বিজেপিকে গ্রান্ট করা হচ্ছে না, তাদেরকে ছেঁকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের রাজনীতিটা করছে কারা?
স্পষ্টভাবে বিজেপি। এবং এইটা যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নটা শুনে বোধহয় সর্বপ্রথম আপনাদের দর্শকরাই উত্তরটা দিয়ে দিয়েছে আমার উত্তর দেওয়ার আগে। এই ধর্মের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কি করছে তাহলে? ধর্মের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল উন্নয়নের রাজনীতি করছে? না না, স্পষ্ট ভাষায় আমি বলতে চাইছি, যখন আমাদের মাথায় ধর্ম গোলানো হচ্ছে তখন তৃণমূল দেখাতে চাইছে যে আমার বাড়ির প্রত্যেকটা মেয়েকে কিন্তু সেই কন্যাশ্রীটা তৃণমূল কংগ্রেস বা আমাদের রাজ্য সরকার তুলে দিয়েছে। তখন স্পষ্ট ভাষায় তৃণমূল একটা জিনিসের রাজনীতি করছে যে যখন আপনার একটা অক্সিজেনের দরকার তখন একটা তৃণমূলের সাধারণ সমর্থক, আপনার লোকাল সেই মানুষটা যাতে আপনার বাড়ি পর্যন্ত সেই অক্সিজেনের সিলিন্ডারটা পৌঁছে দিচ্ছে কিনা সেটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। যখন আপনার বাড়িতে ঠিকমতো জলটা পৌঁছাচ্ছে না, খাদ্য পানীয় জল যেটা আমরা বলি, এরকম অনেক জায়গা রয়েছে, আজকেও বাংলায় অনেক জায়গা রয়েছে যেখানে পানীয় জল ঠিকভাবে পৌঁছায় না, তো সেই জলটা ঠিকমতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস। তারপরে একটা সাধারণ মেয়ে হয়তো প্যাট্রিয়ার্চিক্যাল, আমরা প্রত্যেকে জানি যে পুরুষতান্ত্রিক সমাজ, তাই তো? তো সেই জায়গা থেকে আমি মনে করি এই বিজেপি ভীষণভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় না। আমি যেহেতু একজন নারী, ওয়েন ইট কামস, আমি আবারও বলছি, ওয়েন ইট কামস টু মি, আমি কিন্তু ভীষণভাবে ওম্যান এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী। এবং তাই জন্যই হয়তো আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলটাকে চুজ করে নেওয়া, যে আমি যখন ঠিক করি যে আমি কোন দলের হয়ে কাজ করব, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কনসার্ন যে আমি এই দলের জন্যই কাজ করব। এবং এটা কেন? কারণ বিজেপিকে তুমি একটু যদি ঘেটে দেখো, বিজেপিকে তো আমরা ঘেটে ঘুটে দেখেছি, আমরা দেখছি যে বিজেপি কি করার চেষ্টা করছে। তার মধ্যে থেকে অন্যতম তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, বিজেপি তো ধর্ম নিয়ে রাজনীতি করে। অযোধ্যায় রাম লালাকে বসানো হয়েছে। আমরা বরাবরই যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা হিন্দু ধর্মের ব্যাপারে একটু হলেও শিক্ষাগত যোগ্যতা তাদের রয়েছে, শিক্ষা রয়েছে, তারা প্রত্যেকেই জানে যে সীতা এবং রামকে কিন্তু আমরা একসাথে রেখেছি বরাবরই। তাহলে হঠাৎ করে রামের পাশ থেকে সীতাকে সরিয়ে দেওয়া হলো কেন? এটা খুব আশ্চর্যের নয় কি? আচ্ছা, আপনি নিজে আমাকে বলুন, এই বিজেপির তরফ থেকে এত নোংরা রাজনীতি, বাংলাকে বঞ্চনার শিকার করানো, বাংলাকে সব জায়গা থেকে তাদের অধিকার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা কেন? আমি মনে করি এটার একটা বড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী এই গোটা বাংলাকে চালাচ্ছে এই জন্য, এটা আমার মনে হয়। এবং আমি বাস্তবে এই জিনিসটা মনে করি। এবং কেন বলছি এই কথাটা? উদাহরণে ঠিক কদিন আগের ঘটনা, আমাদের গোটা পশ্চিমবঙ্গ মানে তুলকালাম হয়ে গেছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমাদের গোটা ভারতবর্ষ। নারীর পাশে নারীকে দাঁড়াতে হবে, সেই অঙ্গীকারবদ্ধ শুধুমাত্র আমি বা অন্য কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তি নয়, প্রত্যেকটা নারী হয়েছিল, শুধুমাত্র বাংলার নয়, গোটা ভারতবর্ষে। কিন্তু সেই বিষয় নিয়েও রাজনীতি করতে আমরা কাদেরকে দেখলাম? এই বিজেপিকে দেখলাম। কারণ সেই ঘটনাটা চলাকালীন আমরা এই জিনিসটা দেখতে পেয়েছিলাম যে নন্দীগ্রাম, যেখানের বিধায়ক শুভেন্দু অধিকারী, সেই নন্দীগ্রামে কিন্তু একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারী সেই বিষয়ে মৌনব্রত পালন করেছিলেন, কোনো কথা বলেননি। কেন বলবে না? উনি তো বিরোধী দলনেতা। ওনার যখন কলকাতা ভিত্তিক কোনো একটা বিষয় তাকে এসে গলা চাড়াতে হবে, যখন ওই হাত তুলে ওই কোন কুসুম বলতে হবে এবং সেই জিনিসটাকে যিনি বলছেন তার পকেটে একটা বড় অংশ টাকা গুঁজতে হবে, তখন তো উনি একবারও চুপচাপ থাকেন না, তখন তো ওনার হাত পা ঠিক মতো চলে, গলা ঠিক মতো চলে। তাহলে ওই মহিলাটা কি একটা মহিলা নয় যাকে অর্ধনগ্ন করে নন্দীগ্রামের রাস্তায় দৌড় করানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারী সেই বিষয়ে কোনো কথা বলেনি? আমার কথাটা সেখানে যে এরকম সিলেক্টিভ হলে চলবে না। অর্থাৎ তোমার বাড়ির কারোর সাথে যদি কিছু হয় তাহলে আমি গলাটা তুলবো, বা অন্য কারোর বাড়ির কারণ হলে আমার তো না আমার খুব পছন্দের না মানুষটা নয়, সেই বিষয়ে আমি না হয় চুপ করে যাব, এটা কোনোদিন হয় না। একজন নারী মানে তোমার প্রিয় নারীটাও যেমন নারী, তোমার অপ্রিয় নারীটাও কিন্তু নারী। তাই সেই বিষয়ে আমি মনে করি when it comes to শুভেন্দু অধিকারী বিভিন্ন ক্ষেত্রে, ওই কদিন আগে যখন টেররিস্ট অ্যাটাক হলো সেখানে যিনি মারা গেছিলেন বিতান অধিকারী এবং তার পরিবার যখন মানে তার দেহকে জ্বালাচ্ছে, মানে ক্রিমেশনের জায়গায় যখন ওনারা উপস্থিত ছিলেন, তখন আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী এরকম হাত তুলে না রীতিমতো নৃত্য প্রদর্শন করছিলেন। এবং নৃত্য প্রদর্শনটা করে উনি বলছিলেন আমরা মোদিবাবুর সন্তান, ঠিক আছে? এবং এইসব বলার পরবর্তীতে বাস্তব চিত্রটা কখন আমাদের সামনে এলো? বাস্তব চিত্রটা তখন আমাদের সামনে হলো যখন ওনার স্ত্রী এই জিনিসটা নিজে বলছে যে না, শুভেন্দুবাবু এত কিছু করেছেন ঠিকই, নেচেছেন, কেঁদেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না আমরা কোনো সহায়তা পাইনি, কোনো সুবিধা, কোনো সাহায্য আমরা পাইনি। বাস্তবে কে সাহায্য করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সরকার। এই জিনিসটা কে কথা তুলবে? আমার বাস্তব কথাটা হচ্ছে এখানে, মশাই। এই যে সিঁদুরের ঘটনাটা যে ঘটলো, সিঁদুর নিয়ে আমরা দেখতে পারলাম যে বিজেপির তরফ থেকে বিভিন্ন মানুষজন গিয়ে বিভিন্ন সাধারণ যারা লোকজনের রয়েছে তাদের বাড়িতে গিয়ে সিঁদুর দিয়ে আসছে।
তো সিঁদুর কি এরকম দান করার জিনিস? আমার কাছে, আমি একজন নারী হিসাবে আমি সিঁদুর দান বলতে সেটাই বুঝি যেটা আমার স্বামী আমার মাথার উপর আমার স্মৃতিতে করবে, এবং সেই জিনিসটাই আমার অর্থে সিঁদুর দান। এবং এই ভঙ্গিমাগুলো যারা করে তারা তো সিঁদুরের ব্যাপারই জানে না। তাহলে তাদের হাতে তুমি যাই তুলে দাও, মানে একটা কথা আছে না যে তুমি যদি অযোগ্য মানুষের হাতে কোনো একটা অস্ত্র তুলে দাও, সে জানবে না সেই অস্ত্রটা নিয়ে আমি কি করব। এবং তাই জন্যই আমি মনে করি যে সিঁদুরটা না একটা পিয়ার স্টান্ট হয়ে গেছে। সিঁদুরটা প্রত্যেকটা বাড়িতে আমাদের প্রতিনিধিরা গিয়ে গিয়ে দিয়ে আসবে, এবং সেই জন্য আমার ভোটটা বেড়ে যাবে। এবং এই ভোটের রাজনীতি থেকে যতদিন আমাদের বাংলায় যারা বিরোধীরা রয়েছে শুধুমাত্র এই ভোট কেন্দ্রিক রাজনীতি থেকে না বেরাবে, আমার বাংলা সরকার এই ভোট কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা কাজ করি, আমরা কাজের ফল পাই, এবং কালীগঞ্জে সেই জিনিসটা আমরা প্রত্যেকেই দেখতে পারলাম, তার আগেও আমরা দেখেছি। এইটাই স্বাভাবিক। এই সিঁদুরের কথা উঠলো বলেই বলছি যে অপারেশন সিঁদুর, এটা নিয়ে তো বিজেপি একটা প্রচার চালাবে, কি মনে হয় আপনার? অবশ্যই চালাচ্ছে তো, এখানে তো মনে হওয়ার কোনো ব্যাপারই নেই। মানে উত্তরটা চোখের সামনে ভীষণভাবে স্পষ্ট। উদাহরণে কি, মোদিবাবু কদিন আগে ভোট পাখি হিসাবে আমাদের বাংলায় এলেন। তো সেই ভোট পাখিকে আমরা আমাদের তরফ থেকে তো যা যত্ন করার সেই জিনিসটা যত্ন করার চেষ্টা করি বরাবরই। কিন্তু খুব কষ্টকর বিষয়টা হচ্ছে এখানেই যে ওনাকে শুধুমাত্র ভোটের আগেই দেখা যায়, তাই জন্য ওনাকে আমরা ভোট পাখিও বলি, এবং বিজেপির তরফ থেকে যারা বাইরে থেকে আসে আমাদের বাংলায় ঠিক ভোটের আগে। এবং সেইখানে আমি একটু মনে করিয়ে দিই আপনাদের সকলকে, আপনাদের দর্শককেও, সেটা হচ্ছে যে যখন একটা স্টেজ গড়ে উঠেছে, যখন সেটা বিজেপির একটা প্রচারের জন্য সেই স্টেজটার গড়ে ওঠা, আমরা কি জানি যে পিছনে মোদিবাবুর ছবি থাকবে, তাই তো? আমরা কি জানি যে ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের গায়ে যে জামাটা রয়েছে সেই গায়ের জামার মধ্যে কিসের ছবি থাকবে? মোদিবাবুর ছবি থাকবে, বা লেখা থাকবে বড় বড় করে বিজেপির এই 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 কিছু একটা লেখা থাকবে। সেখানে এইসব লেখা ছিল না, লেখা ছিল হচ্ছে অপারেশন সিন্দুর, এবং তার নিচে মোদিবাবুর একটা বড় সড়ো ছবি। আমার কথাটা ভীষণ স্পষ্ট। যদি মোদিবাবুর ছবি দিতে হয় তাহলে অপারেশন সিন্দুর কেন লিখছো তুমি? আর যদি তোমার অপারেশন সিন্দুরটা লিখতে হয় তাহলে একদিকে সুফিয়া কুরেশি একদিকে ভামিকা সিং এর ছবি থাকবে না কেন? আমার প্রশ্নটা সেখানে, আমার প্রশ্নটা একদম স্পষ্ট এখানে। কারণ কেন থাকবে না জানো? কারণ ওই দুদিন আগে যে মশাইটার পকেটে একটা বড় অংশ টাকা গুজে দিয়েছিল না, তো বিষয়টা হচ্ছে ওই মানুষটা তো ওই টাকাটা পকেটে গুজে খুব হাত পা নাড়িয়ে চাড়িয়ে বলে দিয়েছিল কোন কুসুম মশাই কোন কুসুম। এবং যারা এই কোন কুসুমের প্রশ্নটা তুলে ধরেছে, যারা আজকেও সুফিয়া কুরেশিকে টেররিস্টের বোন বলে, তারা কোনোদিন সেই সুফিয়া কুরেশি বা ভামিকা সিং এর ছবি নিজের জামার পিছনে লাগিয়ে ঘুরবে তোমার মনে হয়? মনে করো কোনোদিন ঘুরবে না, কারণ সেই নারী বিদ্বেষী গোটা বিষয়। অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, এই আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী যখন একটা বক্তৃতা দিয়েছিলেন, তার বিপরীতে কাউন্টারে মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন, আমি শুধু শেষটুকু যাচ্ছি, যে আপনি কেন আপনার স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না, এটা উনি বলেছিলেন। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে তো একটা জিনিসই উত্তর হিসেবে আসছে, সেটা হচ্ছে যে নিজের স্ত্রীকে সেই সম্মানটা দিতে পারে না, সে কি বাইরের লোককে সম্মান দিতে পারবেন? অর্থাৎ আপনার বাড়িটাই ঠিক নেই। আপনি যদি বাইরে এখন গিয়ে বলেন আমি না মশাই আপনার এই করে দেবো, আপনার সেই করে দেবো, আপনার তাই করে দেবো, সেই জিনিসটা সাধারণ মানুষ গ্রহণ করবে? এবং এটার উত্তর তো স্বাভাবিকভাবে না যে গ্রহণ করবে না। কারণ যখন উনি বলছেন, আমি এটা বরাবরই যখন সিঁদুর নিয়ে কোনো কথা উঠেছে আমি বরাবরই একটা কথা বলেছি, যে মোদিবাবু যখন আলিপুরদুয়ারে এসে এই কথা এই বক্তব্যগুলো রাখছিলেন, মোদিবাবুকে কেউ যদি একবার প্রশ্ন করতো যে এই বাংলার বুকে আদি দুটো সিঁদুরের ব্র্যান্ডের আপনি নাম বলুন, বিশ্বাস করো যদি উনি বলে দিতে পারতেন, আমি আমার রাজনীতির কেরিয়ার আজকেই হয়তো শেষ করে দিতাম। কারণ আমি আর রাজনীতি নিয়ে এগাতাম না, কারণ আমি এটা বিশ্বাস করি মোদিবাবু এটার উত্তর দিতে পারবেন না। আমি দিয়ে দিই খুকুমনি লাল জবা, এই দুটো কিন্তু অত্যন্ত পুরাতন আদি, একদম বাঙালির সাথে খুবই পরিচিত। হ্যাঁ, এবং আমরা বাঙালি হিসাবে সিঁদুরের ব্যাপারে যে নলেজড হব সেটা অত্যন্ত স্বাভাবিক, কারণ সিঁদুর মানে আমাদের কাছে সেই সম্মানীয়, সেই স্বামীকে সেই সম্মান দেওয়ার জায়গা। এবং সিঁদুর মানে সেটা নয় যে যে কেউ আমার বাড়ির সামনে এসে আমাকে একটা সিঁদুরের বাক্স দিয়ে গেল, আমি সেটা খুলে নিজের মাথায় পরে নিলাম, সেটা কিন্তু সিঁদুরের মর্ম বা সিঁদুরের সেই মর্যাদা রাখাটা নয়। কিন্তু বাস্তবে ওনারা তো এই জিনিসটা বুঝতে পারবেন না, ওনাদের কাছে এটা শুধুমাত্র একটা পিআর স্টান্ট। তাই জন্য উনি বলে দিয়েছেন যে সকলের কাছে যাওয়ার জন্য যেহেতু অপারেশন সিন্দুর নামটা হয়েছে, তাহলে কি করতে হবে, আমার যারা যারা রয়েছে সকলের হাতে একটা সিঁদুরের প্যাকেট ধরিয়ে দিই, তারা একটা কাজ করুক যে সব ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে সবাইকে সিঁদুর পরিয়ে আসুক। খুব আশ্চর্যজনকভাবে উনি যে কোনো ছেলেদের মাথাতেও সিঁদুর দিয়ে দেয়নি, শুধুমাত্র ওই সিঁদুরের আমাকে একটু প্রমোশন করতে হবে বলে এই জিনিসটা বাঁচুয়া, জানেন তো? না হলে দেখতাম যে মোদিবাবুর তরফ থেকে এই জিনিসটাও করা হয়েছে, একটা কর্মসূচি সকলের মাথায় সিঁদুর, এবং দান করবেন স্বয়ং মোদিবাবুর নেতৃত্বে শুভেন্দুবাবু এবং বাকি যারা রয়েছেন তারা। তো এই জিনিসটা যে হয়নি, সত্যি বাবা বাঁচুয়া, বেঁচে গেছি। না হলে হয়তো আমাদের সকলের মাথায় দেখতাম একটা একটা সিঁদুর, এবং সিঁদুর দান করেছেন অর্থাৎ শুভেন্দুবাবুর পিতামহ
মোদিবাবুর তরফ থেকে সেই সিঁদুর আমাদের প্রত্যেকের মাথায় দেওয়া হয়েছে। বেঁচে গেছি মশাই। কে কাকে সিঁদুর দিয়েছে তা তো এখনো জানা যায়নি। আমি চলে যাই দীঘার জগন্নাথ মন্দির। প্রত্যেকের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে, একটা প্যাকেট, সেখানে জগন্নাথ মন্দিরের একটা ছবি রয়েছে, মমতাজের শুভেচ্ছা বার্তা রয়েছে। এই প্রসাদ নিয়েও বিতর্ক শুরু হয়ে গেছে, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে যেখানে বলা হচ্ছে যে এই প্রসাদ তো সম্পূর্ণ হালাল, এইরকম একটা বক্তব্য দিয়ে, এবং সেটা বিজেপির আইটি সেল থেকে তো বিশালভাবে প্রচার করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে মানে কি হালাল হারাম প্রসাদের মধ্যে এভাবে আসছে, মানে কেন আসছে? আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমি বিজেপির কথা অনুসারেই বলি, প্রসাদ নিয়ে রাজনীতি মশাই, তাহলে কি আপনারা হিন্দু নয়? এই জিনিসটা বিজেপির বরাবরই চালনা করে থাকে যে রামচন্দ্র নিয়ে রাজনীতি, ঠিক আছে, বা রামের এই স্লোগানের বিরোধিতা করছে কেউ, তার মানে ওরা কিন্তু রামচন্দ্রকে সম্মান দিতে জানে না। আচ্ছা, এখন আমি সমান প্রশ্নটা না হয় জগন্নাথ মন্দির কেন্দ্রিক বিষয় আমি তাদের কাছে ছুড়ে দিই। আপনি একটা এই ভগবান, এই জিনিসগুলো তো স্বাভাবিকভাবে ভক্তির জিনিস। আমি কাকে সেই সম্মান দেব, সেই শ্রদ্ধা করব, আমি কাকে পুজো করব, সেটা আমার কাছে ব্যক্তিগত জায়গা। আমি রামচন্দ্রকে করব নাকি জগন্নাথকে নাকি মা দুর্গাকে করব, সেটা আমার নিজের একটা মত, নিজের একটা জায়গা, ইন্ডিভিজুয়াল জায়গা রয়েছে। এবং মোদিবাবু বা আমি যদি বিজেপির তরফের কথাটা বলি, বিজেপি কিন্তু বরাবরই ক্রমাগত এই চেষ্টা করে গেছে যে রামচন্দ্রকে প্রতি মানুষের মাথায় গেঁথে দেওয়ার। আমার কথাটা হচ্ছে, রামচন্দ্র যেই মানুষটাকে অকালবোধন, যেই স্বয়ং ঈশ্বরকে অকালবোধন করেছিলেন, সেই মা দুর্গার কথা যদি আমি বলি, তাহলে এই বিজেপি যখন কার্নিভালের কথা আসে তখন কেন বিরোধিতা করে? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মানুষজন করে না। এইটা আমার করার ভীষণ ইচ্ছা রয়েছে, যে আপনি যদি মনে করেন যে রামচন্দ্র সত্যি, তাকে সম্মান দেওয়া উচিত। রামচন্দ্রের যখন স্লোগান আমরা দিচ্ছি জয় শ্রীরাম চিল্লে বেড়াচ্ছি, তখন যখন আপনারা বিরোধিতা করতে আসেন তখন আপনারা করছেন হিন্দুত্বের বিরোধিতা। তাহলে যখন আপনি আমাদের বাংলার ঐতিহ্য মা দুর্গা, যখন দুর্গা পুজোর কথা আমরা বলি, আমাদের বাংলাকে কিন্তু এই দুর্গা পুজোকে কেন্দ্রিক করে কিন্তু অনেকটা বাইরের বিদেশি মানুষের জন্য চেনে। রাম মন্দির বা রামকে কেন্দ্র করে যে ভীষণ মানুষ বাইরের মানুষরা চিনে তা কিন্তু নয়। তো সেখানে when it comes to the carnival, কেন কার্নিভালে এত বাধা দেওয়ার চেষ্টা করেছে বরাবরই বিজেপি? তাহলে বিজেপি স্পষ্ট ভাষায় হিন্দু বিরোধী, এবং এই জিনিসটা যখন বিজেপির পাশে বসাচ্ছে অনেকে হচ্ছে বাবারে বিজেপিকে আবার হিন্দু বিরোধী বলছে, তাই না? এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলি। বিজেপি হিন্দু বিরোধী। যদি হিন্দুর সবচেয়ে বেশি বিরোধী কোনো পার্টি, কোনো দল হয়, সেটা বিজেপি। এবং এটা এত স্পষ্ট ভাষায় কেন বলছি? একদম এটা এত স্পষ্ট ভাষায় বলার কারণটা কি? কারণ আমরা প্রত্যেকে জানি কোনো একটা জিনিস, তুমি অর্ধেক জিনিসটা জানো, অর্ধেক তথ্য জানো, এবং সেই তথ্যটা নিয়েই তুমি মনে করছো ভাই আমি মানে সাধু সন্ত হয়ে সেখানে বসে পড়বো এবং আমার পেটটা চলবে, ওই আমি যা জ্ঞান দিচ্ছি সেই বিক্রি করে আমার পেটটা চলে যাবে। বিজেপির অবস্থাটা হচ্ছে সেটা। দে আর নট ফুললি নলেজড when it comes to my religion। আবারও বলছি, এই রিলিজিয়নটা কারোর ব্যক্তিগত নয়, এই রিলিজিয়নটা যতটা আমার, ততটা এই বাংলার প্রত্যেকটা মানুষের। কেন আমি বলছি এই কথাটা? কারণ when it comes to হিন্দুইজম বা হিন্দু ধর্মের কথা যদি আমি বলি, হিন্দু মানে কিন্তু আমরা সিন্ধু নদীর যারা পাশে ছিলেন তাদেরকে আমরা হিন্দু বলে ব্যাখ্যা করে এসেছি বরাবর। হঠাৎ করে এই সনাতনী হিন্দু, এই জিনিসটা হিন্দুত্ব, এই হিন্দুত্ব শব্দটা কিন্তু নতুন। এবং আমি তাই জন্যই এই জিনিসটা, যখন তোমরা এই ইন্টারভিউটা শুরু করলে তখন আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে নবদ্বীপ, আমি কাল বাদে পরশু গতদিন আমি গেছিলাম, গতকাল আমি গেছিলাম, এবং নবদ্বীপ যখন আমি ঘুরে আসি, বিশ্বাস করো ওখানে শীতলা মায়ের মন্দির এত পুরাতন, ওখানে যখন আমি দেখছি কৃষ্ণের বিভিন্ন রাধারানীর ঘাট রয়েছে, সেই জায়গাগুলো এতটা পুরাতন। আমি নিজেকে একটা প্রশ্ন করলাম, এই জায়গাগুলো কি মোদিবাবু বা এই বিজেপি আসার পরবর্তীতে গড়ে উঠেছে? না, একদমই নয়, স্পষ্ট উত্তর না। এবং বরাবরই নবদ্বীপ হোক, মায়াপুর হোক, সেখানে কিন্তু একটা সংখ্যক মানুষের ভিড় গেছে, আকর্ষণ কিন্তু সেই জায়গাটা বরাবরই ছিল। এটা কিন্তু কোনোদিনই আমরা নতুনভাবে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আমাদের মধ্যে একটা নতুন বৃক্ষ হিসাবে গজিয়ে উঠেছে তা নয়, এবং মোদিবাবুর আসার পরে, বিজেপির আসার পরে গজিয়ে ওঠেনি এটা। উই অল ওয়্যার নলেজড অ্যাবাউট আওয়ার রিলিজিয়ন। এবং আমি আবারও বলছি, যারা আমাদের ধর্মের ব্যাপারে জ্ঞানী, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা ধর্ম নিয়ে রাজনীতিকে এক ধাপ করে এগিয়ে যেতে কোনোভাবে সাহায্য করেন। এবং তাই জন্যে বাংলায়, তুমি টিপিক্যালি বাংলা দেখো, তুমি যদি বাংলাকে দেখো, তুমি দেখতে পাবে, এটা বুঝতেও পারবে যে বাংলার মানুষরা কিন্তু ধর্মের বিভেদে রাজনীতি খাচ্ছে না। কেন খাচ্ছে না? এবং এটার উত্তরগুলোও স্বাভাবিক, যে একটার পর একটা যে ঘটনাগুলো শুভেন্দুবাবু ওই আমাদের কি বলবো, যে মানুষদেরকে একটু ইনসিকিউর ফিল করার জন্য পুট করার চেষ্টা করেছে। উদাহরণে, যে সরস্বতী পুজো এখন কি পুলিশ প্রহরায় দিতে হবে?
আরে আপনি তো শুরু করেছেন মশাই, আপনার দলের দুটো মানুষকে আপনারা সেইখানে ইমপ্লান্ট করে দিয়েছিলেন এবং তাদেরকে রেখে দিয়েছিলেন যে তারা গিয়ে দুটো সরস্বতী মূর্তি ভাঙবে এবং তার পরবর্তীতে সেই গোটা তথ্যটা আমি এইভাবে সার্কুলেট করব যে সেটা ভেঙেছে কোনো এক মুসলিম ভাই, যেটা বাস্তব চিত্র সেটা নয়। তার পরবর্তীতে কদিন আগের একটা মেসেজ ভাইরাল হয়েছে, সেই মেসেজে কি দেখলাম আমরা, সেটা বিজেপির একটা ইন্টারনাল গ্রুপের মেসেজ, যেটা পরবর্তীতে ভাইরাল হয়, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে তাদের মধ্যে এই কনভারসেশন হচ্ছে যে এই যে এই একটার পর একটা টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এই নিয়ে কিন্তু আমাদের হিন্দু লোকজনদের রক্তটা ঠিক খুলছে না, রক্তগুলো কিন্তু টকবক করছে। তাহলে সেই টকবক করানোর জন্য কি করব? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু দেশবিরোধী কাজ করি, কারণ দেশবিরোধীকে কাজ করতে হবে মশাই, না হলে যে ওদের রক্তটা টকবক করবে না। কি করতে হবে? আমরা বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ, ঠিক যেই কথাটা হিন্দুস্তান মুর্দাবাদ, এই কথাটা শুভেন্দুবাবু নিজে বলেছেন, আমি সেই কথাটাই বলছি। এবং হিন্দুস্তান মুর্দাবাদের এই কথাটা তাদেরকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কার কাছ থেকে, এইটুকুনি বোঝার ক্ষমতা আপনার আমার প্রত্যেকের রয়েছে। আপনার চ্যানেলের যারা দর্শকরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা প্রত্যেকেই এই জিনিসটা জানে। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাইছি যে কোনোদিন ভারতকে একটু পিছনে টেনে নামিয়ে শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থটা আমি চরিতার্থ করব, এই জিনিসটা যারা বরাবরই প্ল্যান করে এসছে তাদেরকে কিন্তু ভারতবর্ষ গ্রহণ করবে বলে আমি মনে করি না। আমাদের ভারতবর্ষ, আমাদের এই কনস্টিটিউশন কিছু অধিকার প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়েছে এবং সেখানে কোনো রাজনৈতিক বা কোনো ধর্মীয় বিভেদ রাখিনি, কোনো গায়ের রঙের বিভেদ রাখিনি, কাস্ট ক্রিড বা এই যেই জিনিসগুলো আমরা প্রত্যেকে শুনে থাকি সেই সবের বিভেদ কিন্তু রাখিনি। তাহলে হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে গজিয়ে আসা কেউ আমাদেরকে এসে বলবে যে না মশাই, ও কিন্তু অন্য ধর্মের, ও কিন্তু ওর গায়ের রঙটা একটু বেশি চাপা, ও একটু নিচু জাতের, তাই জন্য ওদেরকে ছুঁড়ে ফেলে দিন এবং আমরা সেই জিনিসটা গ্রহণ করব। আমি মনে করি না আমাদের বাংলার মানুষরা এতটা বোকা, তারা যথেষ্ট শিক্ষিত। আমি আবারও বলছি, এইটাই হচ্ছে শিক্ষিত হিন্দু। এবং এই অশিক্ষিত, যদি আমি তাদেরকে হিন্দু বলতে আমি সত্যি খুব দ্বিধাবোধ করছি, কারণ তাদেরকে আমি হিন্দু বলে মনে করি না, তারা বাস্তবে হিন্দু যেই শব্দটা রয়েছে তাদের ভালো চায় বলে আমি মনে করি না। তাই জন্যেই এই নোংরামিটা ওরা ক্রমাগত চালিয়ে চলেছে। এবং আমি আবারও বলতে চাইছি, হিন্দু হিসাবে আমি শুভেন্দুবাবুকে আমার কোনো প্রতিনিধি হিসাবে মানি না। যেই মাটি যেই মাটি স্বামী বিবেকানন্দের মাটি, সেই মাটিতে আমাকে কোনোদিন শুভেন্দুবাবুকে যে আমার প্রতিনিধি হিসাবে মানতে হবে, আমি মনে করি এর থেকে বেশি লজ্জার আর কিছু নেই। এবং বাস্তবে যারা মহিলা বিরোধী, যারা বাংলা এগিয়ে যাক সেটার বিরোধী, এই বাংলার কোনো মানুষ তাদেরকে কোনোভাবে গ্রহণ করেনি, আগামী দিনও করবে না। বিধানসভায় যেটা হলো, মানে এর আগেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এসেছে তৃণমূল নেত্রী বিধানসভা ভাঙচুর করেছে, আজকে বিজেপি সেই একই অবস্থাতে, ধস্তাধস্তি হলো, বিধানসভার মার্শালরা এলো, এই নিয়ে একটা অবস্থা তৈরি হলো। এমনকি যে অধ্যক্ষ শুভেন্দুকে ডিরেক্ট বলছেন যে তিনি কোনো কথা শোনেন না, দ্বিচারিতা করছেন, তৃণমূলের হয়ে কথা বলছেন, এই সব কিছু হচ্ছে। মানে কি বলবেন, মানে শুভেন্দু অধিকারীকে কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে প্রথম প্রশ্নটা আপনি করলেন সেই জায়গাটা একটু ব্যাখ্যা করা ভীষণভাবে জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও এরকম একটা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেও এরকম একটা জিনিস হয়েছে, যেই প্রশ্নটা আপনি করলেন। এবার আমি বলি, টেররিস্টরাও জেলে যায় এবং যারা সৎ মানুষ, যারা বিপ্লবী, তাদেরকেও কোনো না কোনো সময় জেলে যেতে হয়েছে। তাহলে কি টেররিস্ট এবং বিপ্লবী আপনার চোখে সমান নয়? তো সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই শুভেন্দু অধিকারী কোনোদিনই সমান নয়, অন্তত আমার চোখে নয়। এটা আমি স্পষ্টভাবে বলে দিই। এবং এখন যেহেতু আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা দেওয়া ভীষণভাবে জরুরি। শুভেন্দুবাবু যেই জিনিসগুলো করার চেষ্টা করছে সেটা কিন্তু বাংলাকে একটা ডিফেম করা স্পষ্টভাবে, এটা আমার কাছে তো ভীষণভাবে ক্লিয়ার। এবং শুভেন্দুবাবু যেই জিনিসটার দিকে বাংলাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় একটা আগুন লাগানোর পরিস্থিতি, যেই দাঙ্গা কথাটা আমরা বহুবার উল্লেখ করেছি। এবং এই জিনিসটা বাস্তবে, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, এবার একটা প্রশ্ন না হয় আমার তরফ থেকে ওনার দিকে থাকুক। আমি বলছি যে শুভেন্দুবাবু যেই গোটা রাজনীতিটা করার চেষ্টা করছে, যেই ব্যাখ্যাগুলো করছে, আপনারা মেইনস্ট্রিম মিডিয়া লাইনে রয়েছেন, আপনি আমাকে নিজে বলুন যে শুভেন্দুবাবু কি এরকম কোনো একটা, এই কদিনে, এই লাস্ট 6 মাস 8 মাসে তুমি আমাকে জাস্ট একটা কথা বলো যে আমি শুভেন্দুবাবুর একটা বক্তব্য শুনেছি উইদাউট দিস ওয়ার্ড হিন্দু, উইদাউট দিস ওয়ার্ড রিলিজিয়ন, উইদাউট দিস ওয়ার্ড কাস্ট অ্যান্ড ক্রিড, জাস্ট তুমি আমাকে এটা বলো যে কোনো একটা বক্তব্য যেখানে শুভেন্দুবাবু ধর্মের কথা তোলেনি, কোনো একটা বক্তব্য যেখানে শুভেন্দুবাবু উন্নয়নের কথা তুলেছে, যেখানে শুভেন্দুবাবু নারী সুরক্ষার কথা তুলেছে, যেখানে শুভেন্দুবাবু না আমরা আমাদের বাংলাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই কথাটা তুলেছে। জাস্ট তুমি আমাকে একটা বক্তব্যের কথা বলো। এটা তো বিজেপি স্পষ্টভাবে বলছে তৃণমূল মুসলিম তোষণ করে, তাই তারা হিন্দুদের নিয়ে কথা বলছে। এ কি বাচ্চা উত্তর নয়? এটা তো বিজেপি দাবি করছে। বিজেপি দাবি তো করবে, কারণ বিজেপির কাছে উন্নয়নের তো কোনো কিছু নেই।
আমার কথাটা হচ্ছে, যে কথাটা আমি বারবার শুরু থেকে শেষ পর্যন্ত এখনো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে হয়তো আমার একই কথা হয়ে যাচ্ছে, কারণ বিজেপির কাছে যেমন ওদেরকে পেটে ঘুষি মারলে ওদের মুখ থেকে একটা জিনিসই বেরোবে, সেটা হচ্ছে ধর্ম। এবং আমি আবারও বলছি, বিজেপির কাছে উন্নয়নসুলভ কোনো কিছুই যে নেই সেটাকে ওরা অস্ত্র হিসাবে লোকের চোখের সামনে তুলে ধরবে। ওদের কাছে কি আছে? পেটে মারো, এই একবার মুখ থেকে বেরালো ধর্ম, আবার পেটে মারো, ওই আবার বেরাবে হচ্ছে হিন্দু মুসলিম, এই ওই বিভেদ, এই গোটা বিভেদের রাজনীতি। তাহলে এই কথাটা কেন বারবার উঠে আসে তৃণমূল মুসলিম দূষণ করছে? আচ্ছা, আমি যদি হিন্দু কেন্দ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই, সর্বপ্রথম আমাকে তো এই জিনিসটা পুট করতে হবে, একটা ইনসিকিউরিটি পুট করতে হবে যে আপনার পাশের মানুষটা কিন্তু আপনাকে পছন্দ করে না মশাই, আপনার পাশের মানুষটা কিন্তু আপনার বাড়ির পাশের মানুষটাকে একটু বেশি করে তোল্লায় দিচ্ছে, ওদেরকে একটু ভালো করে রাখার চেষ্টা করছে, আপনাকে কিন্তু বঞ্চনার শিকার করানোর চেষ্টা হচ্ছে। এরা তো চেষ্টা করবেই, এবং ঠিক সমান জিনিসটাই বিজেপি করছে। এটা ভীষণ কাচের মতো স্পষ্ট। আপনি ওনার হাত কেন ধরবেন? আপনাকে বোঝাতে হবে যে আপনি এতদিন যার হাত ধরে রয়েছেন সে আপনার ভালোটা চায় না, তাই তো? আমরা জানতাম একটা জিনিস, ডিভাইড অ্যান্ড রুল, এবং এই জিনিসটা কিন্তু বরাবরই ব্রিটিশের সাথে সাথে চলে এসেছিল। মানে ব্রিটিশ মানে ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি হবে, এবং ব্রিটিশ এই রাজনীতিটা বরাবরই করে এসছে। কিন্তু ওই রাজনীতির, অর্থাৎ ব্রিটিশের কিছু এক উত্তরসূরি রয়েছে যাদেরকে হয়তো তুমি এখনো চিনে উঠতে পারোনি, আমি চিনে গেছি, সেটা হচ্ছে বিজেপি। অর্থাৎ ডিভাইড যদি আমি না করতে পারি, এই বাংলায় তাদের রুল করা ভারী কঠিন, এবং ডিভাইডটা আমাকে করতে হবে। ডিভাইডটা আমি কিভাবে করবো? যেটা আমি আবারও বললাম, তুমি যদি ইনসিকিওর না হও, তুমি যদি ভয় না পাও যে আমি বাঁচতে পারবো কি বাঁচতে পারবো না, তাহলে তুমি তোমার পাশের বাড়ির ছেলেটাকে মারতে যাবে? কোনোদিন যাবে না ভাই। আমরা প্রত্যেকে শান্তিপ্রিয় মানুষ, দিন শেষে আমরা চাই ভাই দিনে আমরা অন্তত ঠিকভাবে খেয়ে পড়ে আছি, বেঁচে আছি। এবার তোমাকে যদি কেউ না বলে যে ও কিন্তু তোমার খাদ্যে বিষ মেশানোর চেষ্টা করছে, তুমি কোনোদিন যাবে না ওর খাদ্যে বিষ মেশাতে। আমার কথাটা হচ্ছে সেখানে, তাই তো? আচ্ছা, আমি যদি ঠিকভাবে আছি, বাংলার মানুষ যদি প্রত্যেকটা মানুষের মাথায় এই জিনিসটা গেঁথে যায় যে না সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উনি যেইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, প্রত্যেকটা ক্ষেত্রে উনি আমাদের পাশে আছেন, সেখানে আমি তো ভালোই আছি। তাহলে আমি কিভাবে একজনকে ছেড়ে আরেকজনকে সেখানে গ্রহণ করার চেষ্টা করব? কিভাবে করব? মূল জায়গাটা কোথায়? আমাকে এই জিনিসটা বোঝাতে হবে যে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তোমাকে করছে সেই জিনিসটা কিন্তু তোমার ভালোর জন্য নয়, ভালো কিন্তু ওদের করার চেষ্টা করছে। এই যে চাকরি প্রার্থী বা যারা চাকরি হারিয়েছেন, এই সমস্ত কিছু আমি মেনে নিচ্ছি যে মানে মমতা ব্যানার্জির বক্তব্য অনুযায়ী যে মমতা ব্যানার্জি তাদের পাশে আছেন, সরকার তাদের পাশে আছেন, কিন্তু যে এত বড় একটা দুর্নীতি, মানে যে এসএসসির দুর্নীতিটা এটা স্পষ্ট হয়ে গেছে, তো এটা কি রাজ্য সরকার জানতো না? মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল মানে এইভাবে। দেখুন, যখন এসএসসির কথাটা তুললেন, এখানে সর্বপ্রথম আবার একটু উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাতে হবে। ঠিক আছে, আপনাদের এত বড় সেটআপ, ঠিক আছে, আপনাদের সেটআপের মধ্যে যদি আপনি দেখেন যে ক্রমাগত কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন, ঠিক আছে, এবং তার পরবর্তীতে যেদিন আপনি রেজাল্টটা দেখলেন তখন বুঝতে পারলেন যে না, আপনাদের যেই রেভিনিউটা রয়েছে সেখানে একটা বিশাল সংখ্যক টাকা কোনো একটা জায়গা থেকে লস খাচ্ছে, কন্টিনিউয়াস লস খেয়ে চলেছে, ঠিক আছে। এবার আপনি কি আপনাদের টিমের বাইরের কোনো একটা লোককে ধরতে যাবেন? আমার প্রশ্নটা সেখানে। ধরতে যাবেন না তো। আপনি তো বুঝতেই পারবেন যে আপনি যে 10 জনের টিমটা ক্রিয়েট করেছেন, সেই টিমের মধ্যে কোনো একটা এরকম ফল রয়েছে যে পচা, এবং তাই জন্যেই সে গোটা বিষয়টাকে ম্যানিপুলেট করে নিজের স্বার্থের জন্য নিজের লাভটা বের করে নেওয়ার চেষ্টা করছে সেই রেভিনিউ থেকে। স্পষ্ট হিসাব। এটা প্রথমে একটা উদাহরণ দিলাম। এবার আমি বলছি যে এসএসসির কথাটা আপনি তুলছেন, সেখানে বিভিন্ন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বা বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে একটা কাঠগড়ায় রাখার চেষ্টা হচ্ছে। আমি একটু মনে করিয়ে দিই ওই টেন্টেড এবং আনটেন্টেডের কথাটা, আমি একটু মনে করিয়ে দিই, যেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে গোটা বিষয়টা কিন্তু ম্যানিপুলেটেড। আবারও বলছি, ম্যানিপুলেটেড। এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট when it comes to this whole scenario of মানে এসএসসি। এবং কেন বলছি কথাটা? আমি মনে করি গোটা তথ্যকে ম্যানিপুলেট করার ক্ষমতা বাইরের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তির হয় না, এবং এখানে তৃণমূল কংগ্রেস বাইরের ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তি। এবং তাই জন্য আমি বলছি, একটা এই এসএসসি কেন্দ্রিক বিষয় বরাবরই ওরা তো লোকের মাথায় ফুসমন্ত্র পড়ার রাজনীতিটা করে এসছে বিজেপি, এবং ওরা এই ক্ষেত্রেও চেয়েছে যে লোকেদের মাথায় এসএসসি মানেই তৃণমূল এটার সাথে জড়িয়ে আছে, এই গোটা বিষয়টা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এটা ওরা করার চেষ্টা করেছে এবং ক্রমাগত করে চলছে। কিন্তু এই জিনিসটা ঠিক কদিন আগে আমি দেখছিলাম যে একটা টিভি চ্যানেল অত্যন্ত জনপ্রিয়, আমি স্বাভাবিকভাবে এখানে নামটা নেব না সেই চ্যানেলে, ওখানের যিনি জার্নালিস্ট রয়েছে উনি এই কথাটা নিজেই বলছেন, এই জিনিসটা নিজে স্বীকার করছেন এবং বলছেন
যে বিজেপি মানে তৃণমূল এসএসসি মানেই যে তৃণমূল এটার সাথে জড়িয়ে আছে সেটা কিন্তু নয়। বিজেপির বিভিন্ন নেতারা এইটার সাথে কিভাবে জড়িয়ে আছে সেই তথ্যটাও কিন্তু সেই চ্যানেল তুলে ধরেছিল, সেটাও আমি আমার নিজের ফেসবুকে শেয়ার করি। কারণ এটা শেয়ার করার একটা বিশেষ কারণ এখানে যখন আমরা বলতে যাই তখন বলে আরে বাবা তোমার পরিবারের লোক, তুমি তো বাঁচাতে যাবেই, কিন্তু সেটা নয়। আমরা বরাবরই when it comes to তৃণমূল না, আমরা বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করবো। আমি তোমাকে এইটা কেন বলছি, তৃণমূল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি যারা নিজের মধ্যেও যখন কোনো এক ভেজাল মানুষকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিট সময় নেয়নি। এটা তৃণমূলের বড় পদাধিকারী থেকে শুরু করে যারা একদম নিচু স্তরের পদে রয়েছে তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য, এবং এটা কিন্তু করে দেখিয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। এটা কেন বলছি বারবার, কারণ আজকে একটা স্পষ্ট উদাহরণ, বিজেপির বৃজভূষণ সিং। বিজেপি যখন বৃজভূষণ সিংয়ের বিরুদ্ধে এখনো কোনো স্টেপ নিল না, সেটা কিন্তু আমাদের চোখের সামনে একটা স্পষ্ট, একদম কাচের মতো স্পষ্ট করে দেওয়া হলো যে কিভাবে বিজেপি বরাবরই তাদের পাশেই থাকবে যারা বিজেপির ওই পদ্মফুলটাকে জড়িয়ে জাপটে বসে রয়েছে। বিজেপি কিন্তু একবারও সেই মহিলাটার কথা ভাবলো না যেই মহিলাটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এসেছিল অলিম্পিকে, যেই মহিলাটা এই অভিযোগ করেছিল যে সেই বৃজভূষণ সিং আমাকে হেনস্থা করেছে সেক্সুয়ালি, কিন্তু তাদের বিরুদ্ধে, সেই বৃজভূষণ সিংয়ের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নেওয়া হলো না। উল্টে আমরা কি দেখলাম যে সেই মহিলা রাস্তার রাজপথ মানে আমাদের দিল্লির রাজপথে মাটিতে লুটিয়ে রয়েছেন এবং তার সাথে লুটিয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের পতাকা। একবারও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। এবং সমান জিনিসটাই when it comes to তৃণমূল, যদি আমি বলি তৃণমূলের কিন্তু কোনোদিনই আপনি এই জিনিসটা দেখবেন না, এই প্রশ্নটা আমাকে কেউ করতে পারেনি যে তৃণমূলের এই মানুষটা এই ছিল কিন্তু ওইটা নিয়ে তোমার কি ব্যাখ্যা। যখন যখন আমার ব্যাখ্যা দিতে হয়েছে আমি তখন বলেছি কোনো মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে থাকে সেই মানুষকে কিন্তু জেলের ভাত খাওয়াতে তৃণমূল একবারও ভাবেনি। কিন্তু রাস্তায় যারা আছেন তারা আন্দোলন করছেন, কয়েকদিন আগে তারা চিঠি দিতে গেছেন, মমতার সাথে দেখা করতে চাইছেন, তারা কি পরীক্ষা দেবেন কি যাবতীয় যা বিষয়, কেউ অনশন করছেন। এই যে এত বিষয়, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে কিছুজন তো যোগ্য অবশ্যই ছিল। এই যে সামগ্রিকভাবে মানুষের যে ক্ষতি, মানে এইটা তো রাজ্য সরকারকেই দেখতে হবে। সেটা তো দেখার চেষ্টা করছে রাজ্য সরকার। যদি সেটা দেখার চেষ্টা রাজ্য সরকার না করতো তাহলে আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তো গোটা বিষয়টাকে টেনে নিয়ে নিজে ঘোরবেল করে এখন জানলাটা সৃষ্টি করে যাতে গোটা বাংলার সেই শিক্ষক সমাজের সেই যেই ভিতটা রয়েছে, সেই যে ব্যাকবোনটা রয়েছে সেটা যাতে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, সেটার বিভিন্ন প্রচেষ্টা করেছে বিজেপি এবং সিপিএম। স্পষ্ট কথায় বলছে এই বিষয়টা কি তাহলে মমতা ব্যানার্জির হাতে নেই এখন? গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে স্টেজে দাঁড়িয়ে বলছে যে গোটা বিষয়টা আমার হাতে নেই, কিন্তু আমার দিক থেকে যতটা চেষ্টা করা সম্ভব আমি সেই জায়গাটা করব, এবং না থাকাটা কি অত্যন্ত স্বাভাবিক নয়? আমার হাতে তো সেটা নেই যে আমি কাল বাদে পরশুই একটা পরীক্ষা ডিক্লেয়ার করলাম এবং আপনারা সকলে মিলে পরশুদিন সেই পরীক্ষাটা দিন, সেই জিনিসটা বলে দিলাম এবং হয়ে গেল। সেটা তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জিনিসগুলো হাতে রয়েছে সেইগুলোর ক্ষেত্রতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করছে। কিন্তু আমি আবারও বলতে চাইছি যে কেন বিজেপি এবং সিপিএম এর কথাটা আমি উল্লেখ করলাম, আমি দুটো নাম একটু বলে দিই। একজন আপাতত অত্যন্ত ওনার শরীর খারাপ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং দ্বিতীয়জন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সর্বপ্রথম আমরা জানি যে এসএসসির একটা বড় কেস কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গেছিল, উনি কিন্তু সেখানে জাস্টিস ছিলেন এবং ওনাকে সেই গোটা বিষয়কে কেন্দ্র করে ভগবান সমতুল্য বলা হয়েছিল, অনেকে ওনাকে ভগবান স্বীকৃতিও দিয়েছিল। কিন্তু বাস্তব চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি, যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে একটা মেইন একটা ফ্যাক্টর রয়েছে, তার পাশাপাশি আরেকজন রয়েছে যিনি হচ্ছিলেন যে গোটা বিষয়ের লয়ার, তাই তো ওনার নাম কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এসএসসির তরফ থেকে গোটা বিষয়টা নিয়ে লড়াই করছিলেন, কিন্তু উনি সেই লড়াইটা স্পষ্ট প্রকাশ করতে পারেনি। আমি আবারও যেই গোটা তথ্যটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে যে আপনার এই যে কোম্পানিতে সেখানে যদি কোনো ঘোরমিল ঘটে, অর্থাৎ টাকার ঘোরমিল ঘটে, আপনি স্বাভাবিকভাবে বাইরের কাউকে ধরতে যাবেন না, তাহলে সর্বপ্রথম আপনাকে খুঁজতে হবে যে আমার কোম্পানির মধ্যে এখন কে কে রয়েছে। কোম্পানির শীর্ষ পদে কিন্তু বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি সেই সময় এই কথা বলেছিলেন যে না, আমরা প্রত্যেকে তো এটা জানি যে when it comes to a জাস্টিস কোনোদিনও কোনো দল ইনক্লাইন্ড হতে পারে না। এটা তো আপনিও জানেন, আমিও জানি, আপনাদের সাধারণ দর্শকরাও জানে। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, উনি যখনই জাস্টিসের পদটা ছাড়লেন উনি কিভাবে একটা জায়গার এমপি হিসাবে দাঁড়িয়ে পড়ছেন? কথাটা তো আগে হয়েছে, ফোনটা তো আগে গেছে রে মশাই, এটা তো স্পষ্ট। আমার সাথে আপনার যদি কথা নাই হয়ে থাকে তাহলে আমি 2 দিন পরে আপনার টিমে জয়েন করছি কি করে? আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। যদি আমি বেসিক কথাটা বলি, যেখানে আমরা যখন চাকরিতে জয়েন করি আমরা কি জানি, ইন্টারভিউ হয়েছে, বেসিক অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, তারপরে আমি এই তারিখ থেকে জয়েন করব, তাই তো? তাহলে আমার কথাটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন জাস্টিস পদে বসেছিলেন তখনই কিন্তু ওনার ইন্টারভিউটা হয়েছে, তখনই কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটার জন্য ওনার যে গোটা মানে উনি যে বক্তব্যটা রেখেছিলেন বিং আ জাস্টিস, ওই কথাটা কি কোনোভাবে ম্যানিপুলেটেড নয় তো?
এইটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। এবং দ্বিতীয়ত যদি আমি বলি সেই বিষয় তো ওয়েন ইট কামস টু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি কিন্তু সিপিএমের একজন প্রতিনিধি, উনি স্পষ্ট সিপিএম। এটা তো আপনার কাছেও স্পষ্ট, আমার কাছেও স্পষ্ট, দর্শকদের কাছেও স্পষ্ট। উনি তো আগে থেকেই সিপিএম, এরকম নয় যে উনি ওই জায়গাটা যাওয়ার পরে সিপিএম হঠাৎ করে উনি অ্যাডাপ্ট করেছেন, এই আইডিওলজিটা অ্যাডাপ্ট করেছেন, তা নয়। কিন্তু আমার কথাটা হচ্ছে এইটা আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট যে যারা ভিতরে ছিল জিনিসটাকে এমনভাবে গোলমেল করার চেষ্টা করেছে যে পরবর্তীতে যাতে যখন জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি যায় ওনার হাতে এই গোটা ক্ষমতাটা না থাকে যে আমি এক্ষুনি এক চুটকিতে গোটা বিষয়টা ঠিক করে দিতে পারবো। ওরা চেয়েছিল যে বিজেপি বরাবরই বাংলাকে বঞ্চনা স্বীকার করেছে, এটা তো আপনার কাছে স্পষ্ট, আমার কাছে স্পষ্ট, দর্শকের কাছে স্পষ্ট। তো সেখান থেকে আমি বলে দিচ্ছি যে একটা জায়গার যদি এডুকেশনাল বেস আমি পুরোপুরি ধ্বংস করে দিতে পারি তাহলে সেই জায়গা কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় আর থাকবে না। তাই এই এত বড় প্ল্যান এক্সিকিউট করার দায়িত্ব বা ফিনান্সিয়াল ক্ষমতা যদি কোনো একটা পার্টির থাকে, সেই পার্টির নাম কি সেটা আপনিও জানেন, আমিও জানি। যারা হয়তো বিশাল সংখ্যক টাকা ওই তাদের পকেটে গুঁজতে অভ্যস্ত, যারা ওই কোন কুসুম বলে নাচ করে। এই বিষয়ে আপনার কথা তো শুনলাম, কিন্তু যারা রাস্তায় বসে আছেন, যারা আন্দোলন করছেন, যারা অনশন করছেন, এই প্রশ্নটা তাদের কাছ থেকে বারবার আসছে যে রাজ্য সরকারের উপরে তারা ভরসা করছেন, সেটাই স্বাভাবিক, সেটাই করবে। কি বলতে চাইছেন, মানে তাদেরকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা বলতে চাইছি যে যেই ঘোটালাটা ওরা করেছে সেই জায়গা থেকে রিকভার করানোর চেষ্টা আমরা প্রত্যেকে করছি এবং সেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়ছি। কিন্তু তার কোনো সময় নেই। আমি আবারও বলছি, যদি সময় আমরা স্পেসিফিক করে বলে দিতে পারতাম তাহলে হয়তো আপনাকে 5 দিন 10 দিন 15 দিন 1 মাস ধরে রাস্তায় বসে থাকতে হতো না, যদি গোটা বিষয়টা আমাদের হাতে থাকতো। আমি আবারও বলছি, কারণ যেই চক্রান্তটা হয়েছে সেই চক্রান্তটা কোনো ছোট মাথার বলে আমরা মনে করি না। সেই চক্রান্তটা এত উঁচু লেভেল থেকে করা হয়েছে যে যাতে গোটা স্পাইনটা বাংলার ভেঙে দেওয়া যায়। কিন্তু আমরা যারা বাংলায় রয়েছি, যারা বাংলার ভালো চায়, তারা এই স্পাইনটা ভাঙতে চায় না, ভেঙে দিতে কোনোভাবে চায় না। এবং স্বাভাবিকভাবে সেই স্পাইনটাকে গড়ে তোলাটা তো একটা প্রসেস, প্রায় স্পাইন তো একদিনে গড়ে উঠবে না। তো সেই প্রসেসের মধ্যে শুধুমাত্র লড়াইটা তারা করছে না যারা রাস্তায় বসে আছে, সেই লড়াইয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছে, আমরা প্রত্যেকে সেখানে আছি, ওনাদের পাশে আছি। কিন্তু একটু হয়তো আমাদের প্রত্যেকের সেই সময়টা চাই, কারণ যেই ঘোটালা, যেই ম্যানুপুলেট, আবারও সেই শব্দটাকে আবারও ব্যবহার করতে হচ্ছে আমাকে, যে জিনিসটা ওরা করেছে সেটা কিন্তু কোর্টের দ্বারাও রিকভার করাটা খুব কঠিন হয়েছে। তাই জন্যই হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হলো, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা এইটার একটা স্পষ্ট সমাধান হয়তো আগামী দিনে খুব দ্রুত গতিতেই করে দিতে পারবো। ঠিক এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চ যেটা, তারা এটা বলেছেন যে 2026-এ ভোটের জন্য মমতা ব্যানার্জি যেখানে যেখানে সভা করবেন তারা গিয়ে সেখানেই সভা করবেন যে কি কি দুর্নীতি করেছে তৃণমূল সরকার। এটা আপনাদের ভোটে প্রভাব ফেলবে না? দেখুন, এই যে কথাটা আপনি বললেন, আমি আপনাদেরকে একটু টেনে পিছনে নিয়ে যাই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা বিষয়কে কেন্দ্র করে বলছে যে হয়তো উনিই দোষী বা এই জিনিসটা পুট করার চেষ্টা করছে সবার মাথায়, তারা আপনি মনে করেন যে তারা সাধারণ মানুষ? আমি মনে করি না সেটা। এবং আমি এইটাও মনে করি না যে কোনো মানুষের কোনো পলিটিক্যাল আইডিওলজি নেই। প্রত্যেকটা মানুষ, আজকের দিনের মানুষ কেউ নিউট্রাল নয়, সবারই কোনো না কোনো আইডিওলজিস রয়েছে, সবারই কোনো না কোনো ভালো লাগা রয়েছে। আমার এই দলের আইডিওলজির সাথে আমার মিল, এবং ওই দলের আইডিওলজিটা আমার ঠিক ভালো লাগে না, এরকম প্রত্যেকটা মানুষ রয়েছে। তো সেইখানে যে আমি আবারও এখানে না পয়সা একটা বড় ফ্যাক্টর। কেন বলছি এই কথাটা? এবং পয়সা আজকে সবচেয়ে বেশি যদি কোনো পার্টির কাছে থাকে সেটা বিজেপি, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এটা একদম স্পষ্ট কথা। বিজেপি যে টিকে আছে, বিজেপি যে একটু ওই মাথাটা কোনোভাবে গর্তটা থেকে বের করার চেষ্টা করছে, সেটা ওই পয়সাটার জোরেই। ওরা যে নিচের ভিতটা বানিয়েছে সেটা পয়সা দিয়ে বানিয়েছে, আর কিচ্ছু নেই ওদের মধ্যে। তাই সেখানে আমি মনে করি এই যে বাদ বিচার, আমি যেটা বললাম যে প্রত্যেকটা মানুষের আমরা কাছে আছি যারা সেই লড়াইটা সত্যি বাস্তবে করছে। এবং আমি আবারও বলছি, কারা যোগ্য অযোগ্য সেটা যেমন আপনার বিচার করার ক্ষমতা এক্ষুনি নেই এখানে বসে, আমারও কিন্তু বিচার করার এক্ষুনি এখানে বসে নেই। হতেই পারে আমি যখন বিচার করতে যাব কোনো এক যোগ্য মানুষ হয়তো সেখান থেকে বাদ হয়ে গেল, যেটা আমরা বাস্তবে চাই না। কিন্তু আমি আবারও বলছি, যারা এই আন্দোলনটা করার কথা বলছে, যারা এই লড়াইটা এইভাবে লড়াই করার কথা বলছে, যে মমতা বিরোধী হিসাবে যে লড়াইটা করার কথা বলছে, আমি মনে করি না তারা যে খুব যোগ্য। আচ্ছা, আর একটা নাম, মানে আমি একটু যাই এদিকে, এইটা মানুষ বারবার জিজ্ঞেস করছে, অর্জুন সিং কি, মানে তিনি কি আবার তৃণমূলে আসছেন কিনা আমি জানি না, কিন্তু গ্রহণ তৃণমূল করবে না এইটুকুনি আমার কাছে স্পষ্ট। সেটা একবার গেছিল, আবার এসেছে, গ্রহণ করেছে, আবার বিজেপিতে গেছে, তো হচ্ছেই, চলছেই না। কিছু জিনিস আমি আপনাকে এইটাও একটা উদাহরণ স্বরূপ আপনাকে বলি, যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখবেন আপনার বাড়ির আঙিনায় সেই পাতাগুলো চলে আসে যেগুলো পাশের বাড়ির।
চলে আসে তো সেই পাতা তো আবার আসতে পারে। না না, পাতা যখন চলে আসে তখন সেগুলো ঝাড় দিয়ে আস্তে আস্তে বের করাটা বরাবরই আমাদের প্রত্যেকটা বাড়ির নিয়ম। আমাদের তার জন্য একটা ঝাঁটাও রাখা থাকে এবং সেই জিনিসটাই আস্তে আস্তে আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। যে বালি ধুলো ময়লা যেগুলো আমাদের কোনো একটা ঝড়ের কারণে, তাদের ওখানে কোনো একটা ঝড়ের কারণে আমাদের আঙিনায় উড়ে আসবে, সেইগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করে দেবো, এটা স্পষ্ট কথা। এই অর্জুন সিং এর নাম যখন হলো আরেকটা নাম উঠে আসে, জয়ন্ত সিং। মানে এই যে একটা বাড়ি তৈরি হয়ে গেল, সেটা পৌরসভা জানতেই পারলো না, এবং সেটা যে সেই বাড়িটা ভাঙা হবে বা যা কিছু করা হবে সেটা এখনো লেনদি চলছে। মানে এখনো কি সেই কামারহাটি এলাকায় জয়ন্ত সিং এর জোর আছে, ভয় পাচ্ছে, কি মনে হয়? মানে বিষয়টা এগোচ্ছে না কেন ভাবে? দেখুন, যে বাড়ি উঠে আসার কথাগুলো আপনি বলছেন, আমি আপনাকে একটা জাস্ট খোঁজ নিতে বলবো যে সিপিএম আমলে এরকম কতগুলো বাড়ি উঠে এসছে যে জিনিসগুলো নিয়ে হয়তো না আপনি কথা বলেছেন না আমরা সেই বিষয়ে কোনো উত্তর দিতে পেরেছি। তাই আমি বাস্তবে মনে করি যে এক পক্ষটা দেখে কোনোদিন বিচার হয় না। আমাদের যখন বিচার করতে হবে তখন কিন্তু দুই পক্ষের কথাটাই বুঝতে হবে, জানতে হবে এবং সেই বিষয়ে কথা বলতে হবে। যাই হোক, এবার যে কথাটা আমি বলতে চাইছি, এই জোর এবং জোরহীন যে কথাগুলো আপনি বলছেন, সেই বিষয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা যারা ভুল করেছে, যারা যারা দোষী, তারা কিন্তু আগামী দিনে সেই পাওয়ার থেকে চ্যুত হবে এবং এটা নিশ্চিত, এটা একটা স্পষ্ট কথা। আমি মনে করি যে দিন শেষে আমি যেহেতু ধর্ম নিয়ে এত কথা বলছিলাম, সেখানে আমাকে এই কথাটা বলতেই লাগে যে আমি কিন্তু ভগবানে বিশ্বাসী, আমি আস্তিক। তো সেখান থেকে আমি স্পষ্ট ভাষায় বলি যে উনকে ঘর দের হ্যায় লেকিন আন্ধের নেই। তাই যেই কথাটা, যেই কন্টিনিউয়াস প্রশ্ন আপনি আমার দিকে ছুড়ে দিলেন, খুব ভালো লাগলো এই প্রত্যেকটা কথোপকথন করে। কিন্তু কি জানেন তো, যে প্রত্যেকটা কথার মধ্যে আমি উত্তর দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, তার মধ্যে একটা জিনিস স্পষ্ট, যে সত্যের পথে যে থাকবে তার কিন্তু জয় নিশ্চিত। হয়তো আজকে আপনি দেখতে পাচ্ছেন কেউ হয়তো মাটিতে বসে, আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন কেউ হয়তো কাঁদছে, আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে কেউ ওই ডান দিক বাদিক ঘুরে বেড়াচ্ছে এবং তারা খুব ভালো আছে, কিন্তু বাস্তবে যেই জিনিসটা নিয়তি না, সেই জিনিসটা হবে। এবং যেই জিনিসটা, যেই লড়াইটা ধর্মের পথে, এই কথাটা স্বয়ং কৃষ্ণ বলেছিলেন যে যদি আপনি ধর্মের পথে থাকেন তাহলে আপনার জয়টা নিশ্চিত। কিন্তু এই ধর্ম সেই ধর্ম নয় যে যেই ধর্মকে আমি রাজনীতির আঙিনায় টেনে এনে নোংরা রাজনীতি করবো, এই ধর্ম কিন্তু সেই ধর্ম নয়। আমি সেই জিনিসটা স্পষ্ট বলে দিচ্ছি, এই ধর্ম সেই ধর্ম যেটা হচ্ছে সত্যের বিষয়ে লড়াই করে। তাই when it comes to all your questions, সেখানে একটাই উত্তর রয়েছে, সেটা হচ্ছে আমাদের পার্টি, আমার পার্টি তৃণমূল কংগ্রেস সত্যের সাথে রয়েছে এবং এইটা আমার কাছে স্পষ্ট। তাই জন্যে যে কথাটা আমি আগেও বললাম, আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনে একটা উত্তর আমি দিয়েছি, সেটার মধ্যে অন্যতম উত্তর এটাই ছিল যে আমি সেখানে বলেছি যে তৃণমূল একমাত্র পার্টি যারা কিন্তু নিজের ভুল ত্রুটিটাকে কোনোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করে না। যদি আমার পার্টির মধ্যে কেউ ভুল করে, আমার সিনিয়ররাও যেইভাবে তাদের ভুল তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের শীর্ষ পদে যারা বসে আছেন তাদের কাছ থেকে, যদি আমিও কোনো ভুল করি আমার দল আমাকে সেই জিনিসটা ধরিয়ে দেবে। এবং আমি কোনোদিন এটা বলবো যে না আমি তো তৃণমূল করি, আমি সেই সরকার করি, যেই সরকার আজকে ক্ষমতায় রয়েছে, তাহলে কেন আমি কোনো একটা ফাঁক ফোকর দেখে বেরোবো না, একদমই না। কারণ এখানে যিনি শীর্ষে বসে আছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি আমাকে আমার কানটা মুলতে জানেন এবং বরাবরই এটা সবার জন্য প্রযোজ্য হয়েছে, আগামী দিনেও প্রযোজ্য হবে। আচ্ছা, একদম শেষের দিকে আছি আমরা, যেটা বহু ছাত্রছাত্রীর দাবি, ছাত্রছাত্রী নির্বাচন, স্টুডেন্ট ইলেকশন। আমার মনে হয় না যে এই সময় যারা রয়েছেন, মনে হয় না এটা খুবই সত্যি কথা যে কি করে ভোট দিতে হয়, কলেজে কি করে ভোট হয়, তার কি পরিবেশ হয়, কিরকম হয়, তারা জানেন না। তারা কলেজে ঢুকেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পেরিয়ে গেছে, তবু তারা জানেন না। সিপিএম বিজেপি এরা তো মানে তাদের ছাত্রদল তো অভিযান করেছে, এই দাবি জানিয়েছে যে কেন হচ্ছে না। রাজ্য সরকার অবশ্যই বারবার দাবি জানিয়েছে। আপনি এখনো আপনার কলেজের একটা পদে রয়েছেন, তো মানে এটা কি মনে হয় না যে এটা যে স্বাভাবিক নিয়মে হওয়া উচিত ছিল সেই নিয়মটা বন্ধ হয়ে গেছে? এটা আমার ভীষণভাবে মনে হয় এবং আমি বাস্তবে চাই যে খুব দ্রুত গতিতে ছাত্র ইলেকশন হোক। কিন্তু এখানে আমার আরেকটা মনে হওয়া রয়েছে যে এইটা যারাই এত দাবি করছে না যে ছাত্র ইলেকশন চাই, ছাত্র ইলেকশন চাই, ছাত্র ইলেকশন চাই, কিছু জিনিস ওই হাতিকে খানে কা দাঁত কুছ অর হোতা হ্যায় আর দিখানে কা কুছ অর, আমরা প্রত্যেকে এই জিনিসটা জানি এবং ওদের এটা দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওদের খাওয়ার দাঁতটা অন্য। কারণ ওরাও জানে যখন ইলেকশনটা হবে তখন সর্বপ্রথম যদি কারোর অসুবিধা হয় সেটা কিন্তু এই সিপিএম বা এই এসএফআই এর দলটারই হবে। এটা কিন্তু তারা খুব সুন্দরভাবেই জানে এবং তাদের মাথায় এই জিনিসটা অত্যন্ত স্পষ্ট। কিন্তু যাই হোক, তবুও আমি বলবো যে আমি বাস্তবে চাই
ইলেকশনটা হোক এবং সেখানে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেককে একটা জিনিস বলেছেন যেটা খুব দ্রুতগতিতে হবে এবং কবে হবে সেই ডেটটা ডিক্লেয়ার হওয়ার জন্য আপনি যেমনভাবে অপেক্ষা করছেন আমিও করছি, কারণ বাস্তবে ওদেরকে লড়াই করে হারানোর ইচ্ছাটা তো আমারও ভারী রয়েছে। সেই জিনিসটা এখনো এক্সপিরিয়েন্স করতে পারিনি, আগামী দিনে আমার যারা ছোটরা রয়েছে তারা সেই জিনিসটা করবে, সেটা দেখেও ওই আবিরটা আমিও খেলতে চাই। খুব দ্রুতগতিতে হবে বলে আমি মনে করছি। দেখা যাক, মানে এটাও কোনো সময় তাহলে পাওয়া যাচ্ছে না যে কবে হতে পারে, মানে এই উত্তর তাহলে না, এই উত্তর দেওয়ার তো জায়গায় আমি নেই, এটা আপনি বুঝুন। যে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন সেই প্রশ্নটার উত্তর হয়তো সে দিতে পারবে, সেই প্রশ্নটার উত্তর আমি মনে করি আজকের যেই প্রশ্নটা আপনি আমার দিকে ছুড়ে দিলেন এই প্রশ্নটার উত্তর তিনজন দিতে পারে। একজন হচ্ছে যে ছাত্র সভাপতি রয়েছে এখন, দ্বিতীয়জন কে রয়েছে যে আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রথমজন কে রয়েছেন উনি হচ্ছেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই তিনজনকে এই প্রশ্নটা যদি তুমি করতে চাও তুমি করতে পারো, কিন্তু বাস্তবে এইটার যে রেজাল্ট হতে চলেছে সেটার ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকেই এক্সাইটেড, কারণ সেই লড়াইটা আমিও লড়তে চাই। যে কথাটা তুমি বললে যে এখনো তুমি কলেজের একটা পদে রয়েছো, বিশ্বাস করো আমার কলেজে এরকম বহু ছাত্র ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু সেই হিসাবে যোগ্য, এবং আমি চাইছি যে তারা খুব দ্রুত গতিতেই লড়াই করে নিজের অধিকারটা নিজের হাতে তুলে নিক। এবং আমি আবারও বলছি আমরা প্রত্যেকেই রেজাল্টটা আমি একটু হলেও অন্তত আমার কলেজের বিষয়ে আমি সেই জায়গাটা আন্দাজ করতে পারি। যেই কলেজে একসময় সিপিএম অনেক অত্যাচার করে এসেছিল, সেই হেরম্বচন্দ্র কলেজ, সেই সাউথ সিটি ডে কলেজ, তো সেই কলেজের যখন আমি ইউনিট সভাপতি ছিলাম, এখনো আছি, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে তাদের জবাবটা আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে, ছোট ভাই বোনেরা রয়েছে, তারা কিন্তু দিতে ভীষণভাবে মরিয়া, এবং সেই অধিকারটা তাদের হাতে তুলে দিক। খুব দ্রুতগতিতেই সেই অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে। আপনিও অপেক্ষায় আছেন, আমিও অপেক্ষায় আছি, খুব দ্রুতগতিতেই সেটার একটা অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এইটুকুনি আমি আপনাকে বলতে পারি। বাস, বাহ, এটা তো একটা বিষয় গেলই, কিন্তু বাকি দলটা বলছে তৃণমূল হেরে যাবে বলে তারা ইলেকশন করতে চাইছেন না। লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেন, তাই না? কিন্তু এদিকে তৃণমূলের দিক থেকে মন্তব্য তারাও চাইছেন, যদি সবাই চায় তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সবাই বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে যে কলেজে কলেজে ইলেকশন হোক, আবার নির্বাচন হোক, কেন হচ্ছে না জানা নেই, সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম আরো ভিডিও দেখতে পাশে থাকুন।